Hello students, welcome to the another part of Visual Fox Pro. I think it is the last part of your Visual Fox Pro. এটা তোমাদের 5 নম্বর পার্ট, 5th পার্ট and almost last part. তো মোটামুটি সমস্ত কিছুই তোমরা ফক্স প্রো ইন ডিটেলস জেনে নিয়েছো যে কি কি হয় ফক্স প্রোতে, কেমন কি কাজ হয়। তো আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ফক্স প্রোতে। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফাংশন। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ফক্স প্রোতেও কিন্তু এক্সেলের মতন কিছু ফাংশন থাকে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি, বিভিন্ন প্রবলেমে সলভ করতে পারি, ঠিক আছে। তো ফার্স্টে আমি এখানে তোমাদের আজকে এক্সেলের মতোই কিছু ফাংশন এখানে দেখিয়ে দেবো, যেগুলো অনেক টার্মসে দেখবে যেটা এক্সেলের সঙ্গে তোমাদের মিলে গেছে, ঠিক আছে। বাট কিছু কিছু টার্মস আছে আবার নতুন, যেগুলো তোমরা ফক্স প্রোতেই ফার্স্ট টাইম দেখবে ইউজ করতে, ঠিক আছে। তো আমি আগে ফার্স্টে ফক্স প্রোটাকে ওপেন করে নিচ্ছি, ওকে। তো এটার জন্য আমি ম্যাগনিফায়ারটা তোমাদের অন করে দিয়েছি সামনে একটু, কারণ এই ফাংশনে কি হয়, তোমাদের ডিসপ্লেটা যেটা রেজাল্টটা শো করবে সেটা এই ব্ল্যাঙ্ক পেজে তো শো করে। তো এতদিন আমরা টেবিল করছিলাম, তো টেবিল একটা লার্জ ভিউ ছিল, একটু ইন ডিটেলে দেখতে পাচ্ছিলাম টেবিলগুলো, তো সেই জন্য তোমাদের দেখতে অসুবিধা হচ্ছিল না খুব একটা। কিন্তু এখন যে ফাংশনগুলো করব তার আউটপুটগুলো খুব ছোট ছোট হয়, ঠিক আছে, ছোট ছোট আউটপুট হিসাবে বেরোয় এবং সেগুলো এই ব্ল্যাঙ্ক পেজেই শো করবে, এই ব্ল্যাঙ্ক পেজটায়। কিন্তু তোমরা দেখতে তোমাদের সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ লেখাগুলো তো খুব ছোট ছোট। তো সেই জন্য আমি ম্যাগনিফায়ারটা অন করে রেখে দিলাম, যদি প্রবলেম হয় আমি ম্যাগনিফায়ারটা নিয়ে যাব, মানে লেখাগুলোর কাছে আমি কার্সারটা নিয়ে যাব। তোমরা সেই কার্সারটা যখন লেখাটার কাছে নিয়ে যাব তখন তোমরা ম্যাগনিফায়ারের থ্রুতে দেখতে পাবে যে লেখাগুলো হাইলাইটেড হয়ে গেছে, আশা করি তখন বুঝতে অসুবিধা হবে না, ওকে। তো আমি একদম ডাইরেক্ট স্টার্ট করছি ফাংশন। তো তোমরা হেডিং দাও ফাংশন বা ফাংশন অফ ভিজুয়াল ফক্স প্রো, ঠিক আছে, ফাংশন অফ ভিজুয়াল ফক্স প্রো, ওকে। তো আমি যেটা প্রথম আজকে করব ফাংশনে সেটা হচ্ছে হেডিং দাও। এবার এটা তোমাদের ফক্স প্রোর মধ্যেও, এক্সেলেও তোমরা দেখেছো, ফক্স প্রোতেও আছে, বিভিন্ন টাইপস অফ ফাংশন থাকে। কোনোটা নিউমেরিক ফাংশন, কোনোটা ডেট টাইম ফাংশন, ঠিক আছে, কোনোটা ম্যাথামেটিক্যাল ফাংশন, কোনোটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, কোনোটা লজিক্যাল ফাংশন, ঠিক আছে, বিভিন্ন ধরনের তোমাদের ফাংশন থাকে। তো ফার্স্ট ফক্স প্রো ফাংশন অফ ভিজুয়াল ফক্স প্রো বলে হেডিং দেওয়ার পর 1 নম্বর দিয়ে লেখো নিউমেরিক ফাংশন। এবার নিউমেরিক ফাংশনের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের ফাংশন পাবে, ঠিক আছে। তো ফার্স্ট হেডিং করো 1 নম্বর দিয়ে নিউমেরিক ফাংশন, ঠিক আছে। নিউমেরিক মানে নাম্বার, বুঝতেই পারছো, মানে এই ফাংশনগুলো পুরোপুরি নাম্বারের উপরে ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তো নিউমেরিক ফাংশনের প্রথম ফাংশন নেম সেটা লেখো অ্যাবস, ABS, অ্যাবস, ABS। তোমরা অ্যাবস ফাংশন এক্সেলেও দেখেছো, অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে। অ্যাবস, অ্যাবস লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ ফাংশনটা কিসে ইউজ করা হয় সেটা তোমরা যদি লিখে থেকে থাকো এক্সেলে ভালো, না হলে আমি আরেকবার বলছি, লিখে রাখো। অ্যাবস লেখার পর লিখে রাখো রিটার্ন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ নিউমেরিক এক্সপ্রেশন, রিটার্নস দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ নিউমেরিক এক্সপ্রেশন, ঠিক আছে, রিটার্নস অফ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ নিউমেরিক এক্সপ্রেশন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এক্সেলে যে কোনো ফাংশন, যে কোনো ক্যালকুলেশন শুরু করা হয়েছিল ইকুয়াল টু সাইন দিয়ে, ফক্স প্রোতে শুরু হয় কোশ্চেন মার্ক দিয়ে, ঠিক আছে। এটা ফক্স প্রো আর এক্সেলের মধ্যে ডিফারেন্স। এক্সেলে শুরু হয় ইকুয়াল টু দিয়ে, ফক্স প্রোতে শুরু হয় কোশ্চেন মার্ক দিয়ে, ঠিক আছে। তো আমি অ্যাপস ফাংশনটাকে কি করে ইউজ করব, ঠিক আছে, তোমরা খাতায় লেখো, আমি এখানে লিখছি, তোমরা এটা দেখে দেখে খাতায় লিখবে। লেখো ফার্স্টে অ্যাপস ফাংশন কি, কোনো নিউমেরিক ভ্যালুটাকে আমি কি করব, সেটা মানে অ্যাবসলিউট রেফারেন্সে বা অ্যাবসলিউট ভ্যালুটা আমার নিউমেরিক এক্সপ্রেশন থেকে অ্যাবসলিউট ভ্যালুতে সেটাকে আমার ট্রান্সফার করবে, ঠিক আছে। তো এবার দেখো আমি ফার্স্টে একটা লিখলাম, আর অ্যাবসের আর একটা মানে কি হচ্ছে, প্লাস সাইন থাকলে প্লাস, আর মাইনাস থাকলেও কিন্তু ওটা প্লাসেই শো করে, ঠিক আছে, পজিটিভ ভ্যালুতেই শো করে। তো আমি এখানে লিখছি a ইকুয়াল টু 10, লেখো তোমরা খাতায়, মানে অ্যাপস ফাংশনটা কিভাবে ইউজ হয় আমি সেটা দেখাচ্ছি। a ইকুয়াল টু 10, a সমান সমান আমি একটা নাম্বার ধরলাম, এন্টার দিয়ে পরের লাইনে লেখো b ইকুয়াল টু 20, b ইকুয়াল টু 20, ঠিক আছে। এবারে আমি বলি এন্টার দাও, এন্টার দেওয়ার পরে আমি যদি এখানে শুধু a মাইনাস b করি, ঠিক আছে, শুধু a মাইনাস b করি, তাহলে আমাকে কি দেখাবে, a মাইনাস b করলে আমাকে এখানে দেখাবে ধরো কোশ্চেন মার্ক, তোমরা পরের লাইনে লেখো a মাইনাস b, ঠিক আছে, কোশ্চেন মার্ক a মাইনাস b। আমি উইদাউট অ্যাপস ফাংশন দেখাচ্ছি, এটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো এখানে ডিসপ্লে হয়েছে, কত দেখাচ্ছে, -10, ঠিক আছে, -10। স্বভাবতই a থেকে b যদি 10 থেকে 20 বাদ দিই তাহলে কত আসছে, -10। এবার এটাই যদি আমি অ্যাপস দিয়ে ইউজ করে থাকি, মানে আমি কোশ্চেন মার্ক দিলাম,
তোমরা a মাইনাস b করার পর এন্টার দিয়েছো, এন্টার দিয়ে ব্র্যাকেটে লিখে রাখো উইল ডিসপ্লে -10, উইল ডিসপ্লে -10 মানে কি দেখাবে, -10 দেখাবে অ্যান্সারটা, ঠিক আছে, উইদাউট অ্যাবস ফাংশন। হয়ে গেল। এবার পরের লাইনে আবার কোশ্চেন মার্ক দিয়ে লেখো অ্যাবস, কোশ্চেন মার্ক দিয়ে লেখো অ্যাবস। অ্যাবস লেখার পর দেখো যেহেতু এটা কোডিং, এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, নীল হয়ে গেছে। ব্র্যাকেট ওপেন করলাম, এবার আমি a মাইনাস b দিলাম এখানে, অ্যাবস ফাংশনটা দেওয়ার পর a মাইনাস b দিলাম। তোমরা তাই করো, কোশ্চেন মার্ক দাও, অ্যাবস লেখো, লিখে ব্র্যাকেটে লেখো a মাইনাস b, ঠিক আছে, তারপরে এন্টার। দেখো আমি যে অ্যাবস ফাংশন দিয়ে ইউজ করলাম তখন দেখো মাইনাসটা উঠে শুধু অনলি 10, ঠিক আছে, মাইনাস হোক প্লাস হোক অ্যাবসলিউট ভ্যালু কত 10, ও কিন্তু মাইনাসটাকে ক্যালকুলেট করছে না, ঠিক আছে। তো ব্র্যাকেটে পাশে লিখে রাখো উইল ডিসপ্লে 10, উইল ডিসপ্লে 10, ঠিক আছে। তাহলে বোঝা গেল কিভাবে অ্যাবস ফাংশন ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট লেখো ইন্টিজার int, নেক্সট ফাংশন লেখো int, ইন্টিজার, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। ইন্টিজার ফাংশনে তোমরা দেখেছো পয়েন্টের পরের ঘরগুলোকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে, জাস্ট রাউন্ড ফাংশনটাকে ডিসপ্লে করে। ওকে, তো লিখে রাখো ইভ্যালুয়েটস evaluates the numeric argument and return the integer part of numeric, evaluates the numeric argument and returns the integer part of the numeric, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ এ এক্সাম্পল হিসাবে লিখে রাখো, লেখো কোশ্চেন মার্ক int ইন্টিজার, ব্র্যাকেটে যে কোনো দশমিক মানে যে কোনো পয়েন্ট দিয়ে সংখ্যা লেখো। ধরো আমি এখানে লিখলাম 212.34354, ঠিক আছে, এরকম একটা সংখ্যা লিখলাম। তোমরা ভেতরে যে কোনো সংখ্যা লিখতে পারো, কোশ্চেন মার্ক int ব্র্যাকেটে যে কোনো এরকম পয়েন্ট দিয়ে নিউমেরিক ভ্যালু লেখো, ঠিক আছে। আমি এখানে লিখলাম 212.354, ওকে, এন্টার। এন্টার দেওয়ার পর দেখো পয়েন্টে আমার কি ছিল 354, এই 354টা আমার বাদ হয়ে গেছে, কি এসছে অনলি 212, তার মানে পয়েন্টে রাউন্ড ফাংশনে ওটাকে কনভার্ট করে নিয়েছে, ঠিক আছে। এবার তোমরা অ্যারো দিয়ে লেখো উইল ডিসপ্লে। আচ্ছা, তোমরা পয়েন্টের আগে যে সংখ্যাটা দিয়েছো সেটা, যে সংখ্যাটা ইনপুট করেছো সেটাই দেবে। আমি যেটা লিখেছি যদি সেটাই দিয়ে থাকো তাহলে লেখো উইল ডিসপ্লে 212, ঠিক আছে। বা তোমরা যদি নিজেদের ইচ্ছে মতন কোনো নাম্বার দিয়ে থাকো তাহলে পয়েন্টের আমাদের বাঁদিকে আর কি, পয়েন্টের বাঁদিকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থাকো, উইল ডিসপ্লে বলে সেই নাম্বারটা, মানে পয়েন্টের পরের সংখ্যাগুলো ডান দিকের সংখ্যাগুলো বাদ হয়ে যাবে, রাউন্ড ফাংশন যেটা মানে রাউন্ড নাম্বার যেটা সেটা তোমাদের দেখাবে, ঠিক আছে। এই হলো ইন্টিজার। আচ্ছা, নেক্সট লেখো ম্যাক্স। তোমরা ম্যাক্স ফাংশনও দেখেছো, ম্যাক্স max ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। লেখো রিটার্ন দ্য হাইয়েস্ট ভ্যালু অফ নিউমেরিক এক্সপ্রেশন, রিটার্ন দ্য হাইয়েস্ট ভ্যালু অফ নিউমেরিক এক্সপ্রেশন, ঠিক আছে। আবার কোশ্চেন মার্ক দাও, কি করে লিখবো max, ঠিক আছে, কোশ্চেন মার্ক, প্রত্যেকটাই কোশ্চেন মার্ক দিয়ে শুরু হবে, কোশ্চেন মার্ক max ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার ভেতরে কতগুলো সংখ্যা পরপর লিখে যাও, কমা দিয়ে পরপর কতগুলো সংখ্যা লিখে যাবে, ঠিক আছে। আমি পরপর কতগুলো সংখ্যা এখানে লিখলাম, কমা দিয়ে তোমরা কতগুলো পরপর সংখ্যা দিয়ে লিখে যাও, ঠিক আছে। এবার আমি যে সংখ্যাগুলো দিয়েছি তার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা, 78, ওকে, তাহলে উইল ডিসপ্লে 78। তো তোমরা সংখ্যাগুলো লেখার পর অ্যারো দিয়ে লেখো এন্টার। যেই এন্টার লিখলে দেখো এখানে কি শো করছে 78, তার মানে হাইয়েস্ট নাম্বারটা এখানে শো করছে। তো তোমরা ব্র্যাকেটে লিখে রাখো উইল ডিসপ্লে হাইয়েস্ট নাম্বার, ওকে, উইল ডিসপ্লে হাইয়েস্ট নাম্বার। আচ্ছা, ঠিক সেম প্রসেসে মিন হয়, ম্যাক্স হয় যেমনি তেমনি মিনও হয়, min, ওটা যেমন হাইয়েস্ট নাম্বার এটা তুমি লোয়ার মানে লোয়েস্ট নাম্বারটা দেখাবে, ঠিক আছে, মিনিমাম নাম্বার আর ম্যাক্সিমাম নাম্বার। তো মিনটা আমি আর লেখাচ্ছি না, তোমরা জাস্ট ম্যাক্সের জায়গায় মিন অ্যাপ্লাই করেও দেখতে পারো, সেটা সব থেকে ছোট সংখ্যাটা দেখাবে এখানে, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো মড। নেক্সট প্রোগ্রাম কমেন্ট হচ্ছে তোমার ফাংশন যেটা, সেটা হচ্ছে মড, মড ফাংশন মানে কি, মড ফাংশনের কাজ কি ছিল, এক্সেলে করেছো ভাগশেষ আইডেন্টিফাই করা, ঠিক আছে, রিমাইন্ডার শো করা, ওকে, ভাগশেষ মানে হচ্ছে রিমাইন্ডার শো করা এখানে। তো মড লিখে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে লেখো রিটার্ন দ্য ভ্যালু অফ দ্য রিমাইন্ডার, রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য রিমাইন্ডার, REMAINDER, রিমাইন্ডার ফ্রম এ ডিভিশন প্রবলেম,
ফ্রম এ ডিভিশন প্রবলেম, DIVISION, ডিভিশন প্রবলেম, ঠিক আছে? একটা ডিভিশন মানে ভাগ প্রক্রিয়া থেকে আমি ভাগশেষটা বের করার ফর্মুলা হচ্ছে মড। তো অ্যান্সারটা লেখো এবার, কোশ্চেন মার্ক দিয়ে লেখো মড, তারপরে ব্র্যাকেট ওপেন, ঠিক আছে? লেখো 12,2, 12,2, 12 হচ্ছে যাকে ভাগ করব, আর 2 হচ্ছে যেটা দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে এখানে রিমাইন্ডার কি হবে বলো তো? 0। কেন 0 হবে? কারণ 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে তোমার ভাগশেষ থাকে কি? কিছু থাকে না, তো মিলে যায় 6 দুগুণে 12। তাহলে সেক্ষেত্রে আমার রিমাইন্ডার এখানে কি শো করবে? 0। তো 12,2 আমি দিলাম, তোমরা যে কোনো সংখ্যা এখানে দিতে পারো, ঠিক আছে? ব্র্যাকেট ওপেন করলাম, এবার অ্যারো দিয়ে লেখো এন্টার, ঠিক আছে? কি আসলো এখানে? 0। ওকে, এবার মনে করো এই 12 জায়গায় আমি এখানে 13 বসালাম, 13,2 দিলাম, ঠিক আছে? তাহলে কি আসবে? 6 দুগুণে 12 এবং 12, 13 মাইনাস 12 1, তার মানে রিমাইন্ডার হিসেবে শো করবে 1। আমি এন্টার দিলাম, দেখো এখানে শো করছে 1, ঠিক আছে? এবার তোমরা যে কোনো সংখ্যা বসিয়ে এখানে চেক করে দেখতে পারো। তো ব্র্যাকেটে লিখে রাখো উইল শো দ্য রিমাইন্ডার, উইল শো দ্য রিমাইন্ডার, ঠিক আছে? ভাগশেষ যেটা থাকবে সেটাই শো করবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট যে ফাংশনটা সেটা লেখো স্কোয়ার, স্কোয়ার রুট, স্কোয়ার রুট, ঠিক আছে? কোশ্চেন মার্ক দিয়ে লেখো SQRT, কোশ্চেন মার্ক দিয়ে লেখো SQRT, স্কোয়ার রুট। স্কোয়ার রুটটা মানে কি? বর্গমূল, ঠিক আছে? স্কোয়ার রুট হচ্ছে বর্গমূল, ঠিক আছে? তোমরা বর্গমূল সম্পর্কে জানো, ম্যাথামেটিক্স যারা করেছো মাধ্যমিক তো ছিলই বর্গমূল, প্লাস এক্সেলও করে এসো, তোমরা জানো। তো আমি এটা অ্যাপ্লাই করি, লেখো SQRT, স্কোয়ার রুটে শর্টে লেখা হয়। এবার আমি এখানে লিখছি ধরো 64, ঠিক আছে? 64, 64 হচ্ছে স্কোয়ার নাম্বার, কার স্কোয়ার নাম্বার? 8-এর, তার মানে 64 হচ্ছে 8-এর স্কোয়ার নাম্বার। তো 8 ইজ দ্য স্কোয়ার রুট অফ 64, 64 ইজ দ্য স্কোয়ার অফ 8 অ্যান্ড 8 ইজ দ্য স্কোয়ার রুট অফ 64, ঠিক আছে? তো আমি এখানে স্কোয়ার রুট লিখলাম SQRT, তোমরা খাতায় লেখো, ব্র্যাকেটে সংখ্যা লিখবে এবং সেই সংখ্যাই লিখবে যা স্কোয়ার রুট পসিবল, ঠিক আছে? যেমন 81, 9981, ঠিক আছে? এরম ভাবে যেটার বর্গমূল সম্ভব সেরকমই সংখ্যা লিখবে। তো আমি এখানে 64 লিখলাম, 64 লেখার পর অ্যারো দিয়ে এন্টার দিলাম। তো এখানে আমার কি এলো দেখো? 8, ঠিক আছে? 8 এলো, মানে 8-এর বর্গমূল 64, সরি 8-এর বর্গ হচ্ছে 64, 8-8 64। তো এইভাবে তোমরা যে কোনো বর্গ সংখ্যা দিয়ে আউটপুট দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা আমি লিখবো সেটা হচ্ছে, লেখো ভ্যাল, ভ্যাল, এইটা একটা নতুন তোমাদের ভ্যাল, VAL, ঠিক আছে? VAL, দেখো যদি দেখতে না পাও, আমি এখানে উচ্চারণটা বুঝতে না পারে আমি লিখে দিলাম কোশ্চেন মার্ক দিয়ে VAL, ভ্যাল, ঠিক আছে? ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ। তো ভ্যালটা কি কাজে লাগে? ভ্যাল হচ্ছে কোনো ক্যারেক্টার এক্সপ্রেশন থেকে আমাকে নিউমেরিকে আনে, মানে রিটার্ন নিউমেরিক ভ্যালু দ্যাট করেসপন্ডস টু দ্য ভ্যালু অফ ডিজিট কন্টেইন দ্য ক্যারেক্টার স্ট্রিং এক্সপ্রেশন, দ্যাট ইজ মানে একটা ধরো ক্যারেক্টার, মানে একটা ধরো সেন্টেন্স রয়েছে, সেটা একটা ক্যারেক্টারই আমি ধরছি, ইনভার্টেড কমার মধ্যে থাকলে সেটা ক্যারেক্টার হবে, বাট সেখানে যদি কোনো নিউমেরিক ভ্যালু থাকে তো সেটা আমি ভ্যাল ফাংশন দিয়ে তুলে আনতে পারি, ঠিক আছে? একটা টিপিক্যাল সেন্টেন্স যার মধ্যে ক্যারেক্টার এক্সপ্রেশন রয়েছে, বা সেই টিপিক্যাল সেন্টেন্সের মধ্যে ক্যারেক্টারিক্স এক্সপ্রেশনও রয়েছে, নিউমেরিক এক্সপ্রেশনও রয়েছে। তো ভ্যাল কি করবে? ওই পুরো ক্যারেক্টারিক্স বা নিউমেরিক মিক্সড আপ যে সেন্টেন্সটা, সেখান থেকে ভ্যালু, যেটা নিউমেরিক ভ্যালু, সেই নিউমেরিক ভ্যালুযুক্ত নাম্বারটাকেও তুলে নিয়ে আসে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি কোনো বাড়ির অ্যাড্রেস, কারোর বাড়ির কোনো অ্যাড্রেস ধরো, সেই বাড়ির অ্যাড্রেসে সামথিং ABC রোড থাকে এবং বাড়ির নাম্বার যদি থাকে 12/A, 16/B, ঠিক আছে, 13/C, এরম যদি নাম্বার থাকে, তো আমি ধরো বললাম 12/A ABC রোড, ঠিক আছে? সামথিং একটা রোডের নাম দিলাম আমি। তো এইটা আমি যদি ইনভার্টেড কমার মধ্যে লিখি, তো এটা পুরোটা একটা ক্যারেক্টারিক এক্সপ্রেশন। তো এই ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেশন থেকে আমি যদি, এখানে নিউমেরিক ভ্যালু আমার কোনটা আসছে? 12, তো সেক্ষেত্রে আমি ভ্যাল ইউজ করে ওই পুরো অ্যাড্রেসটা থেকে 12টাকে আমি বের করে নিয়ে আসতে পারি, যেহেতু 12 হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। কোশ্চেন মার্ক দাও, লিখেছো ভ্যাল, আচ্ছা, ভ্যালের পরে ব্র্যাকেট ওপেন করো, ব্র্যাকেট ওপেন করে এখানে যে কোনো একটা অ্যাড্রেস দাও, ঠিক আছে? টাইপ এনি অ্যাড্রেস উইথ নিউমেরিক অ্যান্ড ক্যারেক্টার ভ্যালু, ওকে? তো আমি এখানে দিলাম ধরো, ইনভার্টেড কমা দরকার নেই, এমনি আমি দিচ্ছি 12/A, কমা ধরো ABC রোড, সামথিং আমি একটা দিলাম 12/A, কমা
এবিসি রোড, তোমরা যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারো, বাট তার মধ্যে কিন্তু নিউমেরিক ভ্যালু থাকাটা ম্যান্ডেটরি। ওকে, এন্টার। ঠিক আছে, 12/A ABC রোড, তারপরে আমি এই অ্যারো দিয়ে লেখো এন্টার। ঠিক আছে, এন্টার দেওয়ার পর এখানে দেখো ভ্যালে আমার কি শো করছে 12। তোমরা চাইলে উইন্ডোজ 7 যদি ইনভার্টেড কমা দিয়ে না নেয় তাহলে তোমরা উইন্ডোজ 7-এ ইনভার্টেড কমা দিয়ে দিও, বাট কোনো কোনো ক্ষেত্রে এমনিও নিয়ে নেয়, তো আমার এখানে এমনি নিল না, দ্যাটস ওয়াই আমি আবার ইনভার্টেড কমা দিয়ে ট্রাই করলাম। ঠিক আছে, তো তোমরা ইনভার্টেড কমা চাইলে দিয়েও দিতে পারো। ওকে, তো দিলাম, এখানে দেখো কি শো করছে আমার 12, তার মানে এই পুরো ক্যারেক্টারটা থেকে যেহেতু ইনভার্টেড কমা আছে অ্যাজ টেক্সট, তো এই পুরো টেক্সট থেকে ও কি করলো, ভ্যালুটাকে বের করে নিয়ে এলো। ঠিক আছে, তো ভ্যালুর কাজই হচ্ছে তাই কোনো টেক্সট থেকে নিউমেরিক এক্সপ্রেশনটাকে তুলে নিয়ে আসে। ওকে, তো এই হচ্ছে তোমাদের নিউমেরিক ফাংশন। ঠিক আছে, তো আরও আছে, এবং যেগুলো তোমরা এক্সেলে করেছো সেগুলো তোমরা ফক্সপ্রোতেও অ্যাপ্লাই করতে পারো, যেমন পাওয়ার, হ্যাঁ, তারপরে জিসিডি এলসিএম এগুলো তোমরা করেছো, পাওয়ার, প্রোডাক্ট, ঠিক আছে, মোড, ঠিক আছে, কাউন্ট, এগুলো তোমরা করেছো, সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। একই প্রসেস, শুধু ইকুয়াল টু জায়গায় কোশ্চেন মার্ক বসাবে, বাকি সেম অ্যাজ এক্সেল। ওকে, তো আমি তোমার নিউমেরিক ফাংশনটা জাস্ট একটা দেখিয়ে দিলাম, বেশি কিছু দেখাচ্ছি না। তো এইবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফাংশন। ডেট অ্যান্ড টাইম ফাংশন। ওকে, ডেট অ্যান্ড টাইম ফাংশন, তোমরা হেডিং দাও ডেট অ্যান্ড টাইম ফাংশন, দিন এবং সময়। বুঝতেই পারছো ডেট অ্যান্ড টাইম ফাংশন মানে ডে, মান্থ, ইয়ারের ব্যাপার থাকে, প্লাস টাইমিংয়ের ব্যাপার থাকে। ওকে, তো ডেট অ্যান্ড টাইম ফাংশনে আমরা কি, অ্যাকচুয়ালি ডেট অ্যান্ড টাইম ফাংশন ইজ দ্য কনভিনিয়েন্ট ফর ডিসপ্লেইং অর প্রিন্টিং দ্য কারেন্ট টাইম অ্যান্ড ডেট। ঠিক আছে, এটা বলতে পারো যে কারেন্ট টাইম অ্যান্ড ডেটের ওপরে আমাকে কিছু প্রিন্ট করছে। ঠিক আছে, অন রিপোর্টস। তো ভিজুয়াল ফক্স প্রো অফার্স সেভারাল ডেট অ্যান্ড টাইম ফাংশন, এখানে প্রচুর সেভারাল ডেট অ্যান্ড টাইম ফাংশন কিন্তু অফার্স করা থাকে। ওকে, আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দিই, কারণ ম্যাথামেটিক্যাল প্রোগ্রাম আমাদের হয়ে গেছে, তো আমি এটা ক্লিয়ার করে দিলাম। এবার ডেট অ্যান্ড টাইম ফাংশনটাকে তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে, তো ডেট অ্যান্ড টাইম ফাংশনের প্রথম ফাংশনটা লেখো, ডেট অ্যান্ড টাইম ফাংশনের প্রথম ফাংশনটা লেখো সিটিওডি। সিটিওডি আমি লিখে দিচ্ছি, দেখো সিটিওডি। ঠিক আছে, সিটিওডি। ওকে, এটার ফুল ফর্মটা বলি, সি ফর ক্যারেক্টার, টিও মানে টু, ডি ফর ডেট। সি ফর ক্যারেক্টার, টিও মানে টু, ডি ফর ডেট, ক্যারেক্টার টু ডেট। এবার ক্যারেক্টার টু ডেট মানে কি, এটা লিখে রাখো পাশে, ব্র্যাকেটে লিখে রাখো, কনভার্ট দ্য ডেট, কনভার্ট দ্য ডেট expressed as a text into a standard date type expression. Convert the date expressed as a text into into a standard date type expression. ঠিক আছে, মানে দেখো প্রথম আমি আগেই বলেছি কোনো সংখ্যা সেটা নিউমেরিক হোক বা টেক্সট হোক, ইনভার্টেড কমার মধ্যে রাখলেই সেটা টেক্সটে ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, তো সেটাকে আমি ভেতরে সংখ্যা লিখেই ইনভার্টেড কমা দিই বা কোনো ওয়ার্ড লিখেই ইনভার্টেড কমা দিই, আমি ইনভার্টেড কমা দেওয়া মানে সেটা ক্যারেক্টার মানে টেক্সটে ট্রান্সফার হয়ে যায়। তো এরকম যদি কোনো ডেট আমি ইনভার্টেড কমা দিয়ে লিখি তো সেটা তো আর ডেট থাকে না, তো সিটিওডি কি করে, ওই ডেটটাকে ক্যারেক্টার থেকে প্রপার ডেট ফরম্যাটে নিয়ে আসে। ঠিক আছে, ধরো আজকের ডেট, আমি এখানে আজকের ডেট দিলাম, তোমরা অ্যান্সার হিসাবে লেখো কোশ্চেন মার্ক দিয়ে সিটিওডি দাও, দেওয়ার পর ধরো আজকের ডেট আমি দিলাম বা যে কোনো একটা ডেট দিলাম ধরো, ঠিক আছে, হোয়াট এভার আজকের ডেট হোক কি যে কোনো একটা আমি ডেট দিলাম, ধরো আমি দিলাম হচ্ছে 15th আগস্ট পরে যদি আমি ডেটটা দিই, ধরো কোশ্চেন মার্ক দিলাম 15th আগস্ট 2020। ঠিক আছে, তো ইনভার্টেড কমা দিলাম, ইনভার্টেড কমা দেখো দেওয়া মানে এই 15ই আগস্ট 2020 এটা কিন্তু একটা টেক্সট, এখানে এটা কোনো নাম্বার নয়। ঠিক আছে, এটা কোনো টেক্সট, এটাকে আমি কোনো ডেট বলতে পারবো না, তো এটাকে আমাকে ডেটে ট্রান্সফার করার জন্য কি ইউজ করতে হবে, এই সিটিওডি। সিটিওডি দিলে আমার কি হবে, ইনভার্টেড কমাটা উঠে যাবে, শুধু 15ই আগস্ট 2020টা আসবে। ঠিক আছে, তো এন্টার দিলাম, দেখো এন্টার দেওয়ার পর এখানে লেখাটা দেখা যাচ্ছে না, যাই হোক
লেখাটা এখানে আবছা হয়ে যাচ্ছে। তো তোমরা যদি এখানে ডিসপ্লে যদি না হয় তোমরা লিখে রাখো সিটিওডি দেওয়ার পর 15th আগস্ট বা যে কোনো একটা ডেট লিখে, সেটা যে কোনো একটা ডেট লেখার পরে সেটা যদি এন্টার দিয়ে বা অ্যারো দিয়ে লিখে রাখতে পারো টু শো প্রপার ডেট ফরম্যাট, টু শো প্রপার ডেট ফরম্যাট, ঠিক আছে, টু শো প্রপার ডেট ফরম্যাট। ওকে, তো এখানে ডেট ফরম্যাটটা দেখবে সিটিওডি দেওয়ার পরে কোশ্চেন মার্কটা উঠে গিয়ে 15/8/2020 এই প্রপার ডেট ফরম্যাটে চলে আসবে ওটা। ওকে, তো এটা হচ্ছে ক্যারেক্টার টু ডেট ট্রান্সফার করার একটা প্রসেস। তো এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে পরের কোশ্চেনটা লেখো ডেট, শুধু ডেট। পরের কোশ্চেনটা হচ্ছে ডেট, অনলি ফর ডেট, কোশ্চেন মার্ক দিয়ে লেখো ডেট। তো এখানে ডেট মানে বুঝতেই পারছো কারেন্ট ডেট অ্যান্ড টাইম দেখাবে, ঠিক আছে, অনলি ডেট লিখবে, কোশ্চেন মার্ক দেবে, ডেট লিখবে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। ডেট দিয়ে আমি এন্টার দিলাম, দেখো এখানে আমার চলে এলো 7/5/2020, 7/5 মানে ইয়েটা তোমার মান্থটা আগে, ডেটটা পরে, 2020টা তারপরে, মানে মান্থ ডেট ইয়ার এই ফরম্যাটে আছে, ঠিক আছে, 5 জুলাই 2020। ওকে, তো এখানে যদি 15ই আগস্ট, আই থিঙ্ক আমি এখানে আগে ডেট দিয়েছি পরে মান্থ দিয়েছি বলে আমার এখানে শো করেনি। এক সেকেন্ড, আমি এটা আগে মান্থটা টাইপ করে তোমাদের দেখিয়ে দিই আসে কিনা। হ্যাঁ, এবার এসছে, দেখো আমি ওটা আগে ডেট ফরম্যাট দিয়েছিলাম বলে ক্যালকুলেট করিনি। তোমাদের একটা কথা বলে দিই, এই যে আমার এই প্রসেসটা হলো, যাদের মেশিনে যে ডেট ফরম্যাট আছে সেই ডেট ফরম্যাটে কিন্তু অ্যাপ্লাই করবে। যদি কারোর মেশিনে আগে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার থাকে তাহলে সেই ফরম্যাটেই এখানে লিখবে, বা যদি কারোর মেশিনে আগে ডেট মান্থ থাকে তাহলে সেই ফরম্যাটে লিখবে। আমি এখানে আগে ডেট দিয়েছিলাম, বাট আমার মেশিনে আগে মান্থ ডেট ইয়ার ফরম্যাটে আছে, সেই জন্য হয়তো আমার এটা শো করেনি, তাই আমি এটা চেঞ্জ করে নিলাম। তোমরা আগের কোডিংটা এই ফাংশনটা যদি বুঝতে না পেরে থাকো দেখে নাও যে এরমভাবে আমি আগে মান্থটাকে আগে দিয়েছি, ঠিক আছে, আগস্ট, পরে আমি 15 লিখেছি, তারপরে আমি সালটা দিয়েছি, ঠিক আছে। তাহলে সেই জন্য এখানে আমি ইনভার্টেড কমা দিলাম। এবার সিটিওডি ও ডেটে ট্রান্সফার করে ইনভার্টেড কমাটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র ডেটটা বসিয়েছে, ঠিক আছে। আর ডেট হচ্ছে কারেন্ট ডেট দেখাবে যে ডেটে তুমি টাইপ করবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো ডে, DAY, ডে, ঠিক আছে, ডে। কোশ্চেন লেখো, কোশ্চেন মার্ক দিলাম, এখানে আমি DAY দিলাম। ডে মানে দিন, আজকে কোন দিন সেটা শো করবে। কি করে শো করবে? তো আজকে কোন দিন সেটা বলার জন্য আমাকে কি করতে হবে, টাইপ করতে হবে তো ডেটটা। তো ডেটটা আমি কি করে টাইপ করব, এরম ভাবে টাইপ করতে হবে আমাকে, ইনভার্টেড কমা দিয়ে। তো ইনভার্টেড কমা দিয়ে টাইপ করলে সেটাকে তো আমাকে আগে নর্মাল ডেট এক্সপ্রেশনে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করে আনবো এইটা দেখার জন্য দেখো, ফার্স্টে আমি কোশ্চেন মার্ক দিয়ে ডে লিখলাম, ঠিক আছে। ডে লেখার পর আবার আমি ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করে লিখলাম সিটিওডি, সিটিওডি দিয়ে আবার ব্র্যাকেট ওপেন করলাম, তারপরে আমি ডেট লিখলাম, যেটা তোমাদের বলছিলাম, ধরো 15ই আগস্ট ধরলাম আমি যেটা, ঠিক আছে। ধরো আমি লিখলাম 08/15/2020, ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এখানে কটার ব্র্যাকেট ক্লোজ হবে, দুটো ব্র্যাকেট ক্লোজ হবে, ঠিক আছে। কেন আমি সিটিওডি লিখলাম, কারণ আমি ডে বলে যদি শুধু এইটুকু লিখতাম, ডে লেখার পর যদি ইনভার্টেড কমা দিয়ে আমি লিখতাম, তাহলে কিন্তু আমার এটা হতো না। কেন হতো না? কারণ ইনভার্টেড কমাটাকে আমি যতক্ষণ না সরাচ্ছি ততক্ষণ কিন্তু প্রপার ডে ফরম্যাটে, মানে ডেট টাইম ফরম্যাটেও আসতো না। তাহলে আমাকে এই ইনভার্টেড কমাটাকে ডেট টাইম ফরম্যাটে আনার জন্য আমাকে সিটিওডি ইউজ করতেই হবে। তাহলে সিটিওডিতে ইউজ করার পর তারপরে আমি ডে ফাংশনটাকে ইউজ করতে পারবো, ওই জন্য দুটোকে আমি একসাথে লিখে দিলাম, ঠিক আছে। ডে লেখার পর এই পুরোটাই হচ্ছে কিন্তু কনভার্টেড, মানে কনভার্টেড ফাংশন, টেক্সট থেকে ডেটে নিয়ে আসার পুরো কনভার্টেড ফাংশনটাই হচ্ছে সিটিওডি, দেন 8/15/2020, ঠিক আছে। এবার আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর দেখো দিন কোনটা, 15, তো এখানে আমাকে কি শো করলো, 15, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আজকে এই অবধি থাক, কারণ প্রচুর ফাংশন আছে, তোমাদের একদিনে সেটা শেষ হবে না।
এবং আমি ভেবেছিলাম এটা লাস্ট পার্ট, বাট এটা লাস্ট পার্ট হলো না, কারণ এরপরেও তোমাদের প্রচুর ফাংশন রয়েছে। তো আরও একটা পার্ট তোমাদের লাগবে ফক্সপ্রোটা শেষ করতে, ঠিক আছে? তো আজকে আপাতত তোমাদের ফাংশন এই পার্ট অবধি থাক। নেক্সট পার্টে তোমাদের আরেকটু ডিটেলে করিয়ে দেবো, এবং চেষ্টা করবো নেক্সট পার্টে যাতে পুরো ফাংশনগুলো কমপ্লিট করতে পারি, কারণ ফাংশনগুলো প্রচুর রয়েছে ফক্সপ্রোতে, ঠিক আছে? যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট চেষ্টা করবো সেইগুলোকে করে ফক্সপ্রোটের পার্টটা তোমাদের শেষ করিয়ে দেবার। ওকে, তো আপাতত এই ফাংশনগুলো দেখো ভালো করে, লিখে রাখো, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে সেখানে একটু ভালো করে ফলো করো। নেক্সট ভিডিওতে তোমরা বাদবাকি ফাংশনগুলো সম্পর্কে জানতে পেরে যাবে, ঠিক আছে? ডিটেলসে আমি তোমাদের বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।